হ্যালো ফ্রেন্ডস, ডিজিটাল ইলেকট্রনিক্স প্লেলিস্টের লেকচার নাম্বার 1-এ আপনাকে ওয়েলকাম। আজকে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স সম্পর্কে জানবো। ফার্স্ট লেকচারে আমরা প্রথম বেসিক কিছু জেনে নেব, এরপর নাম্বার সিস্টেম সম্পর্কে আমরা কিছু জানবো, এরপর ধীরে ধীরে আমরা এই ডিজিটাল ইলেকট্রনিক্স সম্পর্কে জানবো। আচ্ছা, প্রথমে কয়েকটা কথা বলে রাখি। এই লেকচারের যে নোটস কোথা থেকে পাবে, নোটস কীভাবে তৈরি করবে। তোমরা একটা রানিং নোটস তৈরি করতে পারো, অথবা ভিডিওকে পজ করে নোট তৈরি করতে পারো, কিংবা আমি এর পিডিএফ নোটস প্রোভাইড করে দেবো ডিসক্রিপশনে। আচ্ছা, ঠিক আছে। প্রথমে আমরা জানবো ডিজিটাল ইলেকট্রনিক্স সম্পর্কে। জানার পূর্বে প্রথমে আমরা অ্যানালগ সিগন্যাল সম্পর্কে জানবো। ডিজিটাল সিগন্যাল আর অ্যানালগ সিগন্যাল কীরকম হয় না, যে সমস্ত সিগন্যালগুলো রিয়েল ওয়ার্ল্ড সিগন্যাল হয়, সেগুলো হচ্ছে কি, সেগুলোকে আমরা বলেছি অ্যানালগ সিগন্যাল। যেমন যে কোনো প্রকার সিগন্যাল, আমি যে কথা বলছি, আমার কোনো আওয়াজ থেকে যে ধরনের সিগন্যালগুলো বেরোচ্ছে, এগুলো সমস্ত কিন্তু অ্যানালগ সিগন্যাল। এগুলো এই পাশে টাইম অ্যাক্সিস, এই পাশে অ্যাম্পলিটিউড অ্যাক্সিস রাখা হলে দেখতে পাচ্ছি যে এগুলো টাইমের সাথে সাথে বিভিন্ন প্রকার হতে পারে। দেখতে পাচ্ছি অ্যানালগ সিগন্যাল। রিয়েল লাইফে যে সমস্ত সিগন্যালগুলো রয়েছে, এখানে প্রত্যেকটা টাইমের জন্য সিগন্যাল ভ্যালু রয়েছে। এখানে ইনফাইনাইটের পসিবিলিটি রয়েছে। এখানে কেন ইনফাইনাইট পসিবিলিটির কথা বলছি? এখানে ইনফাইনাইট পসিবিলিটির কথা বলছি কারণ প্রত্যেকটা টাইমের জন্য এখানে সিগন্যালের ভ্যালু রয়েছে। এই কারণে এটাকে আমরা বলছি ইনফাইনাইট পসিবিলিটি রয়েছে অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে। বাট ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে কী হচ্ছে না, ডিজিটাল হ্যাজ বিন অ্যারাইভ টু দ্য ওয়ার্ল্ড অফ ডিজিট ওয়ার্ল্ড থেকে ডিজিটাল সিগন্যালটা, ডিজিটাল শব্দটা এসছে। আর ডিজিটাল ওয়ার্ল্ডে এখানে ইনফাইনাইট পসিবিলিটি না হয়ে এখানে কী হয় না, কয়েকটা ভ্যালুতে, টাইমের কয়েকটা ভ্যালুর জন্য সিগন্যালের কিছু ভ্যালু হয়, অর্থাৎ এখানে ফাইনাইট পসিবিলিটি রয়েছে। এখানে কী হয়েছে না, ফাইনাইট পসিবিলিটি রয়েছে। এবার কেন আমরা শিখছি ডিজিটাল ইলেকট্রনিক্স? কারণ এখানে লেস স্টোরেজ রয়েছে। যখন অ্যানালগ সিগন্যাল হচ্ছে, সেই অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে প্রত্যেকটা ইনফাইনাইট টাইমের জন্য টাইমের জন্য সিগন্যালের ভ্যালু থাকছে। কিন্তু যখন ডিজিটাল ইলেকট্রনিক্সে এসছে, তখন ডিজিটাল ইলেকট্রনিক্সে কিছু টাইমের জন্য সিগন্যালের ভ্যালু রয়েছে। এই কারণে স্টোরেজও কী পরিমাণে কম রয়েছে, অর্থাৎ লেস। এই কারণে এখানে বলা হচ্ছে যে এটা হচ্ছে একটা লেস স্টোরেজ। এটা হচ্ছে লেস স্টোরেজ বলা হচ্ছে। হাই স্পিড রয়েছে, বেটার কনভার্জন আছে, ইজি মেজারমেন্ট, সিকিউরিটি অফ দ্য ডেটা এনক্রিপ্টেড, যেটা হোয়াটসঅ্যাপ লেখা থাকে না, এন্ড টু এন্ড ডেটা এনক্রিপ্টেড। এই ধরনের অনেক কিছু কারণে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স জানছি। তাছাড়া ধীরে ধীরে যখন প্লেলিস্টটা এগোতে থাকবে, তোমরা অটোমেটিক জানতে পেরে যাবে কেন আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স ইউজ করি। আমরা মাইক্রো প্রসেসরে কীরকমভাবে ডিজিটাল ইলেকট্রনিক্স ইউজ করি। আমরা সাধারণত যে ছোটো যে কোনো ধরনের অপারেশনস, যেমন ওপেম্পে আমরা অ্যানালগে তোমরা জেনে এসেছি। ওপেম্পে আমরা এখানে ক্যাপাসিটার লাগিয়ে আউটপুটে আমরা ইন্টিগ্রেটর তৈরি করতাম। তারপরে ইন্টিগ্রেটর, ডিফারেন্সিয়েটর, এরকম প্রত্যেকটা অপারেশনের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা সার্কিট ডিজাইন তৈরি করতে হতো। কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে, মাইক্রোপ্রসেসরে একটা সার্কিটের মাধ্যমে আমরা অনেক ধরনের সমস্ত অপারেশন, সাবট্রাক্টর, অ্যাডিশন, এই ধরনের সমস্ত কিছু অপারেশন করতে পারছি। এই কারণে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সটা অনেকটাই খুব সহজ করে দিয়েছে। এবার ডিজিটাল ইলেকট্রনিক্সকে হাউ আর দ্য ডিজিটাল সিগন্যাল অবটেন, কীভাবে ডিজিটাল সিগন্যাল তৈরি করা হয়। সাধারণত কি আমরা যে সমস্ত সিগন্যালগুলো দেখতে পাই, সেই সিগন্যালগুলো কী সিগন্যাল হয়, সেই সমস্ত প্রকারের সিগন্যালগুলো হয় অ্যানালগ টাইপের সিগন্যাল। অর্থাৎ যে সমস্ত সিগন্যালের প্রত্যেকটা টাইমে থাকবে কি, প্রত্যেকটা টাইমে সব ভ্যালু থাকবে, সেই সিগন্যালগুলো অ্যানালগ সিগন্যাল থাকে। আমরা যে সমস্ত সিগন্যালগুলো তৈরি হয়, এগুলো সমস্ত কি না অ্যানালগ সিগন্যাল টাইপের সিগন্যাল হয়। এই অ্যানালগ সিগন্যালকে স্যাম্পলার করা হচ্ছে। এই স্যাম্পলারে কী হচ্ছে না, স্যাম্পলার টাইম অ্যাক্সিসে স্যাম্পলার করা হচ্ছে, অর্থাৎ ডিসক্রিট টাইম সিগন্যাল তৈরি করা হচ্ছে। ডিসক্রিট টাইম, এখানে যখন স্যাম্পলার করা হচ্ছে, স্যাম্পলার মধ্যে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যাল। স্যাম্পলিংয়ের মাধ্যমে আমরা ডিসক্রিট টাইম সিগন্যাল তৈরি হচ্ছে। অর্থাৎ স্যাম্পলিং অন টাইম অ্যাক্সিসে স্যাম্পলিং আছে। অর্থাৎ এখানে এক্স অ্যাক্সিস যে ছিল, যেখানে একটা সিগন্যালের ভ্যালু ছিল, সেটা তো কন্টিনিউয়াস, বাট টাইম অ্যাক্সেস সেটাকে স্যাম্পলিং করে, সেটাকে ডিসক্রিট টাইম করে দেওয়া হয়, যেটা স্যাম্পলিংয়ের মাধ্যমে। এবার কোয়ান্টাইজার এসছে। এবার কোয়ান্টাইজারের মাধ্যমে কী হলো না, এখানে ডিসক্রিট টাইম অ্যান্ড অ্যাম্পলিটিউড, এখানে অ্যাম্পলিটিউড রয়েছে এই পাশে, আর এখানে এর পাশে টাইম রয়েছে। টাইমকে আমরা স্যাম্পলিং করলাম স্যাম্পলের মাধ্যমে। এবার অ্যাম্পলিটিউডকে আমরা স্যাম্পলিং করে দেবো, করবো কোয়ান্টাইজারের মাধ্যমে। এভাবে আমরা ডিজিটাল সিগন্যাল তৈরি করবো। যেমন সাপোজ একটা অ্যানালগ সিগন্যাল রয়েছে, যেমন আমি যে কথা বলছি, আমার গলার আওয়াজ থেকে কী প্রকার সিগন্যাল তৈরি হচ্ছে না, অ্যানালগ সিগন্যাল তৈরি হচ্ছে। এক প্রকার অ্যানালগ সিগন্যাল তৈরি হচ্ছে, যেখানে কন্টিনিউয়াস টাইম সে অ্যানালগ সিগন্যাল তৈরি হচ্ছে। এরপরে সিগন্যালকে আমরা যখন স্যাম্পলিং করছি, স্যাম্পলিং মানে কি, টাইম অ্যাক্সিসে রয়েছে। এই টাইম অ্যাক্সিসের এই সিগন্যালটা অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে কী ছিল, প্রত্যেকটা টাইম ইনস্ট্যান্টের জন্য সিগন্যালের ভ্যালু রয়েছিল। যখনই আমরা স্যাম্পলিং করছি, তখন প্রত্যেকটা টাইম ইনস্ট্যান্টের জন্য সিগন্যালের ভ্যালু না থেকে
পার্টিকুলার কোনো একটা টাইম ইনস্ট্যান্ট, পার্টিকুলার টাইম ইনস্ট্যান্টে সিগন্যালের ভ্যালু থাকবে। অর্থাৎ এই টাইম যদি টি হয়, এটা 2t, 3t, 4t, 5t, 6t, অর্থাৎ প্রত্যেকটা টাইম ইনস্ট্যান্টে সিগন্যালের ভ্যালু থাকবে। এখানে সিগন্যালের ভ্যালু কীরকম হবে, এইটিতে সাপোজ এখানে সিগন্যাল ভ্যালু রয়েছে, তারপরে সিগন্যাল এখানে সিগন্যাল ভ্যালু রয়েছে, 2tতে এখানে এরকম ভ্যালু রয়েছে, এরকম ভ্যালু রয়েছে, এরকম ভ্যালু রয়েছে, এরকম ভ্যালু রয়েছে, এরকম রয়েছে, অর্থাৎ এইরকম টাইমে এরকম সিগন্যালের ভ্যালু থাকছে। এরকম টাইম, প্রত্যেকটা টাইম ইনস্ট্যান্টে সিগন্যাল আমরা ভ্যালু নিচ্ছি। এটাকেই বলা হচ্ছে স্যাম্পলিং। স্যাম্পলিং আর কিছু না, তোমার সিগন্যাল সিস্টেমে তোমার স্যাম্পলিং শুরু থাকবে। স্যাম্পলিং মানে এটাই। এরপর যখন আমরা কোয়ান্টাইজার করছি, এবার যখন আমরা কোয়ান্টাইজার করছি, সেই কোয়ান্টাইজারের ক্ষেত্রে কী হচ্ছে না, আগে তো স্যাম্পলিংয়ের জন্য প্রত্যেকটা টাইমের মধ্যে তো টাইমকে আমরা তো নিয়ে নিয়েছিলাম 2t, 3t। এরপর কোয়ান্টাইজারের মাধ্যমে আমরা অ্যাম্প্লিটিউডকেও আমরা ডিসক্রিট বানিয়ে ফেলছি কোয়ান্টাইজারের মাধ্যমে। যখন স্যাম্পলার হচ্ছে, স্যাম্পলারের ক্ষেত্রে টাইমকে আমরা ডিসক্রিট বানাচ্ছি, বাট কোয়ান্টাইজেশনের মাধ্যমে আমরা অ্যাম্প্লিটিউডকেও ডিসক্রিট বানাচ্ছি। কীভাবে ডিসক্রিট বানাচ্ছি, যখন আমরা কয়েকটা ইন্টিজারের ভ্যালু নিয়ে নিচ্ছি, যেমন সাপোজ ধরো এটা আমি মনে করি 1 2 3 4, কিন্তু এখানে 1 2 3 4, 1 2 3 4, এইখানে যে ভ্যালুটা রয়েছে, এই ভ্যালুটা 2 এর পাশাপাশি রয়েছে। এই যে ভ্যালুটা রয়েছে সেটা যে 2 এর পাশাপাশি রয়েছে, 3 থেকে একটু দূরে রয়েছে, অর্থাৎ সেটাকে আমরা অ্যাপ্রক্সিমেট হিসেবে আমরা 2 ধরে নেব। অ্যাপ্রক্সিমেশন করবো এখানে, অ্যাপ্রক্সিমেট দ্য ভ্যালু অফ দ্য ইচ স্যাম্পল টু দ্য লেভেল, টু দ্য নিয়ারেস্ট লেভেলের সাথে আমরা কি অ্যাপ্রক্সিমেট করবো। কী বলতে গেলে উই অ্যাপ্রক্সিমেট the value of each sample, we approximate the value of each sample to the nearest allowed level, নিয়ারেস্ট যে অ্যালাউড লেভেলের সাথে আমরা কী হচ্ছে, তার স্যাম্পলিং করে অ্যাপ্রক্সিমেট করে নিচ্ছি। এবার যেমন এখানে রয়েছে, তার এরপর এই ভ্যালুটাকে 3 এর কাছাকাছি, যেমন 3 ভ্যালু নিলাম। এই ভ্যালুটা কোথাও আছে 3 আর 4 এর কাছাকাছি রয়েছে, ভ্যালু কত 3 ভ্যালু নেব। তারপর এই ভ্যালুটা 4 এর কাছাকাছি রয়েছে, অর্থাৎ আমরা 4 ভ্যালু নেব। এবার এই ভ্যালুটা 4 এর কাছাকাছি, 4 ভ্যালু নেব। এরকমভাবে সিগন্যালটা তৈরি হচ্ছে। প্রত্যেকটা টাইমেও এখানে টাইমটাও ডিসক্রিট হয়ে গেছে, আর অ্যাম্প্লিটিউডটাও ডিসক্রিট হয়ে গেছে। অর্থাৎ প্রথমে আমাদের ক্ষেত্রে কী সিগন্যাল ছিল, একটা অ্যানালগাস সিগন্যাল ছিল, অ্যানালগাস কন্টিনিউয়াস টাইম সিগন্যাল ছিল। সেখান থেকে একটা ডিসক্রিট একটা টাইম অ্যাক্সিসেও ডিসক্রিট রয়েছে স্যাম্পলিংয়ের মাধ্যমে, কোয়ান্টাইজারের মাধ্যমে, অ্যাম্প্লিটিউড অ্যাক্সিসেও ডিসক্রিট রয়েছে। এর মাধ্যমে আমরা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল থেকে কন্টিনিউয়াস অ্যানালগাস সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যাল পেয়েছি। এই ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে একটা প্রবলেম হয়, এখানে যে আমরা এই দুটো ভ্যালুর মধ্যে রয়েছে, এই দুটোর মধ্যে একটা এরর সৃষ্টি হয়। এই যে দুটো আমরা যেখানে লেভেল নিয়েছি, দুটো লেভেলের যে মাঝের যে ভ্যালুটা রয়েছে তাকে বলা হচ্ছে স্টেপ সাইজ বলা হয়। এটাকে আমরা ডেল্টা দিয়ে বলি। এই ডেল্টা কি না, ডেল্টা হচ্ছে স্টেপ সাইজ। ডেল্টা হলো স্টেপ সাইজ। ডেল্টাকে স্টেপ সাইজ বলা হচ্ছে। স্টেপ সাইজের কারণে কী হয় না, এখানে যখন আমরা লেভেল নিয়ে নিয়েছি, লেভেল নেওয়ার কারণে এরর জেনারেট হয়। এই এররকে বলা হচ্ছে কি না, কোয়ান্টাইজেশন এরর বলা হয়। একটা এরর তৈরি হয়, সেই এররকে বলা হচ্ছে কি না, কোয়ান্টাইজেশন এরর। এই যে ডেল্টা স্টেপ সাইজ যত বাড়তে থাকবে, তত হচ্ছে এরর কী হচ্ছে, বাড়তে থাকবে। এক্ষেত্রে ম্যাক্সিমাম এরর আমরা কীভাবে বার করতে পারি না, ম্যাক্সিমাম এরর দ্যাট ইজ ইকুয়াল টু ডেল্টা বাই 2 হচ্ছে দ্য ম্যাক্সিমাম এরর ডেল্টা বাই 2। এবারে এররকে যদি আমরা এই যে কোয়ান্টাইজেশন যে এরর তৈরি, এই এররকে আমরা যদি মিনিমাইজ করতে চাই, তাহলে আমাকে এই ডেল্টাটাকে মিনিমাইজ করতে হবে। ডেল্টাটাকে মিনিমাইজ করা হলে নাম্বার অফ দ্য লেভেল বাড়তে হবে। সাপোজ আমরা এখানে ডেল্টাটাকে মিনিমাইজ করছি, এখান থেকে এই দুটো ডিস্টেন্সটাকে ডেল্টা নিয়ে আনি, আরও ছোটো ডিস্টেন্সকে ডেল্টা নিচ্ছি। যখন ছোটো ডিস্টেন্সকে ডেল্টা নিচ্ছি, তখন এই ডেল্টা সাইজটা যখন ছোটো হয়ে যাচ্ছে, তখন নাম্বার অফ দ্য লেভেল বাড়তে হবে। তাহলে কী হয়, মেমোরি রিকোয়ার বাড়তে থাকবে। অর্থাৎ যদি আমরা কোয়ান্টাইজেশন এরর যদি রিডিউস করতে চাই, তাহলে আমাদের স্টেপ সাইজকে রিডিউস করতে হয়। টু রিডিউস কোয়ান্টাইজেশন এরর, উই হ্যাভ টু রিডিউস স্টেপ সাইজগুলো রিডিউস করতে হবে। এবার জানতে পারলে কী হলো, সরি,
দেখো আমরা এখানে কী শিখলাম, প্রথমে অ্যানালগাস সিগন্যাল কি না, রিয়েল লাইফ সিগন্যালকে আমরা বলি অ্যানালগাস সিগন্যাল। যেমন এটা একটা এক প্রকার অ্যানালগ সিগন্যাল। এই অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে সমস্যা কী হয়েছে না, প্রত্যেকটা টাইম ইনস্ট্যান্টে ভ্যালু থাকছে। এই কারণে আমরা মেমোরি প্রচুর পরিমাণে বেশি মেমোরি রাখছি। এর জন্য আমাদের দরকার কি না, ডিজিটাল দরকার। ডিজিটাল কি সুবিধাটা কী হচ্ছে না, প্রত্যেকটা টাইম ইনস্ট্যান্টে ভ্যালু থাকছে না, এখানে শুধু পার্টিকুলার ডিসক্রিট টাইম ইনস্ট্যান্টে ডিসক্রিট অ্যাম্পলিটিউডে ভ্যালু থাকছে। এটাই আমাদের কারণে এর জন্য লেস স্টোরেজ হচ্ছে, হাই স্পিড হচ্ছে, বেটার কনভার্জন হচ্ছে, ইজি মেজারমেন্ট হচ্ছে, সিকিউরিটি অফ দ্য ডেটা হচ্ছে। এটা হলো আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সের সুবিধা। এবারে ডিজিটাল কন্টিনিউয়াস সিগন্যাল থেকে কীভাবে ডিজিটাল সিগন্যালে যাবো না, কন্টিনিউয়াস সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যালে যেতে হলে প্রথমে আমাদেরকে স্যাম্পলার করতে হবে। স্যাম্পলার হচ্ছে টাইম অ্যাক্সিসে আমরা কী করবো না, টাইম অ্যাক্সিস কন্টিনিউয়াস থেকে টাইম অ্যাক্সিসকে আমরা ডিজিটাল টাইম অ্যাক্সিস সেখানে ছিল, টাইম অ্যাক্সিস যেটা কন্টিনিউয়াস ছিল সেই টাইম অ্যাক্সিসে কন্টিনিউয়াস থেকে টাইম অ্যাক্সিসকে ডিসক্রিটে পরিণত করবো। এরপর কোয়ান্টাইজারের মাধ্যমে অ্যাম্পলিটিউড অ্যাক্সিসকেও ডিসক্রিটে পরিণত করবো। এরপর আমরা অ্যানালগাস একটা সিগন্যাল থেকে ডিসক্রিট সিগন্যাল তৈরি করবো। হলো এই হলো আমাদের অ্যানালগাস আর ডিসক্রিট সিগন্যাল হলো। এরপর আমরা কিছু নাম্বার সিস্টেম সম্বন্ধে জানবো। নাম্বার সিস্টেম প্রথমে আমরা নাম্বার সিস্টেম কী না, প্রথমে আমরা একটা নাম্বার সিস্টেম সবাই জেনে এসেছি। সেই নাম্বার সিস্টেম কী না, ডেসিমেল নাম্বার সিস্টেম। ডেসিমেল নাম্বার সিস্টেম কিন্তু আমরা সবাই জেনে এসেছি, যেখানে 1 থেকে 10 10এর সংখ্যা রয়েছে, 1 থেকে 9 অবধি, 0 থেকে 0 ধরে। কী বলছে এখানে, আগে দেখে কী হয়েছে, এ নাম্বার সিস্টেমস উইথ বেস বি উইল হ্যাভ এ বি ডিফারেন্ট ডিজিট অ্যান্ড রেঞ্জিং ফ্রম 0 to b-1। প্রত্যেকটা নাম্বার সিস্টেমে কী হয় না, বেস যদি বি থাকে তাহলে তার 10টা ডিজিট থাকবে। যেমন আমরা ডেসিমেল নাম্বার সিস্টেমে বেস কত 10, কোথা থেকে স্টার্ট হয়, 0 থেকে স্টার্ট হয়, আপ টু কত অবধি না, ডেসিমেল নাম্বার সিস্টেম 10-1, অর্থাৎ যেটা কিনা 9, 10-9, 0, 1, 2 এরকম 9 অবধি যাচ্ছি। অর্থাৎ প্রত্যেকটা নাম্বার সিস্টেম যদি বাইনারি নাম্বার সিস্টেম হয়, তাহলে তার বেস হয় 2 হয়, 0 থেকে স্টার্ট হয়ে 2-1, অর্থাৎ 0 আর 1। যদি অক্টাল নাম্বার সিস্টেম হয় তাহলে কি 8, 0 থেকে স্টার্ট হয়ে আর 7 অবধি যাচ্ছি। এটা হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম। এটা নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমের পর আমাদের যেটা ইম্পর্টেন্স হচ্ছে কিনা, কনভার্জন অফ দ্য সিস্টেম। সিস্টেমের কনভার্জন অফ দ্য সিস্টেমের কনভার্জেশন হতে জানতে হবে। কনভার্জন অফ দ্য সিস্টেমস কি না, কনভার্জন দ্য সিস্টেম ডেসিমেল টু এনি বেস বা এনি বেস টু ডেসিমেল। আচ্ছা, এগুলো জানার পূর্বে আমরা পজিশনাল নাম্বার সিস্টেম সম্পর্কে জেনে নিই। পজিশনাল নাম্বার সিস্টেম কী বলছে না, পজিশন অফ দ্য ডিজিট ডিফাইন্স ওয়েটেজ গিভেন টু দ্য ডিজিট। অর্থাৎ পজিশন অফ দ্য ডিজিট ডিফাইন্স ওয়েটেজ গিভেন টু দ্য ডিজিট। একটা এক্সাম্পল সাথে বুঝে নিচ্ছি। সাপোজ একটা ডেসিমেল নাম্বার সিস্টেমে একটা ডিজিট আমাদের দেওয়া রয়েছে 8357 বেস 10। এখানে পজিশন আমরা বলতে এই ফার্স্ট যে পজিশনে রয়েছে একদম যে রাইট সাইডে যে পজিশন সেটাকে 0 বলা হয়, এরপরে পজিশনটাকে 1, এরপরে 2, এটা হচ্ছে 3। এটা এদের পজিশন অনুযায়ী দেখেও বোঝানো, এগুলো এদের কিনা পজিশন অনুযায়ী এদের ওয়েটেজটাকে ডিফাইন করা হয়। যেহেতু এটা ডেসিমেল নাম্বার সিস্টেম, তার জন্য 0 পজিশনের যে ওয়েটেজ হবে কিনা 10⁻0, অর্থাৎ সেটা কিনা 1। এবার 1 পজিশনের ওয়েটেজ কত হবে, এটা হচ্ছে ওয়েটেজ 1 পজিশনের ওয়েটেজ হবে 10⁻1, অর্থাৎ 1। 2 পজিশনের ওয়েটেজ কত হবে না 10⁻2, অর্থাৎ যেটা কিনা 100। 3 পজিশনের ওয়েটেজ কত হবে না 10 কিউব, অর্থাৎ যেটা কিনা 1000। এরপর আমরা নাম্বারটা ওয়েটেজ হিসেবে কীভাবে ভাঙবো না, 8357 রয়েছে, 8357 এটাকে কীভাবে দেখা যায়, 7 ইন্টু 7 পজিশনের ওয়েটেজ, 7 ইন্টু 7 পজিশনের ওয়েটেজ, 7 ইন্টু এই 7 পজিশনের ওয়েটেজ কত 10⁻0 প্লাস 5 ইন্টু 5 পজিশনের ওয়েটেজ, 5 পজিশনের ওয়েটেজ কত 1, প্লাস 3 ইন্টু 3 পজিশনের ওয়েটেজ, 3 পজিশনের ওয়েটেজ কত 10 স্কোয়ারস, প্লাস 8 ইন্টু 8 পজিশনের ওয়েটেজ, 8 পজিশনের ওয়েটেজ কত 10 কিউব। এবার কত 7 ইন্টু 1 প্লাস 5 ইন্টু 10 প্লাস 3 ইন্টু 100 প্লাস 8 ইন্টু থাউজেন্ডস। এবার এটা হলো আমাদের পজিশনাল নাম্বার সিস্টেমের কনসেপ্ট। পজিশন বলতে কি, ফার্স্ট একদম যে রাইট ডিজিটটা থাকতেছে, কোনো পয়েন্ট থাকছে না, এখানে কোনো পয়েন্ট নেই, পয়েন্টের আগে অবধি যে রাইট ডিজিটটা থাকতেছে সেই রাইট ডিজিটটা পজিশন 0, 1, 2, 3 এভাবে থাকতেছে। ডেসিমাল নাম্বার এই কারণে 10⁻0, এই কারণে ডেসিমাল নাম্বার এই কারণে 10⁻1। অন্য নাম্বার সিস্টেম থাকলে এখানে বাইনারি নাম্বার সিস্টেম থাকতো তাহলে এখানে 2⁻0 হতো, তাহলে 2⁻1 হতো। সে কথা পরে আমরা যখন করবো বুঝে নেবো সহজে। আচ্ছা, এরপরে হলো কনভার্জন অফ দ্য নাম্বার সিস্টেমের কনভার্জন হিসেবে কি প্রথমে কি আছে না, ডেসিমেল টু এনি বেস নাম্বার সিস্টেম। অর্থাৎ যে কোনো নাম্বার যেটা কিনা ডেসিমেলে দেওয়া থাকবে সেখান থেকে আমাদেরকে এনি বেস, সেখান থেকে আমরা যে আমাকে বের করতে হবে সেটা কোন বেসে, সেটাকে নিয়ে যেতে হবে ডেসিমেল টু এনি বেস নাম্বার সিস্টেম। এবারে এনি বেস নাম্বার সিস্টেম থেকে আমাদেরকে নিয়ে যেতে হবে কিনা ডেসিমেল নাম্বার সিস্টেমের মধ্যে নিয়ে যেতে হবে। এটা একটা 2 ধরনের সেকেন্ড কনভার্জন। থার্ড
কনভার্জন কী বলছে না, এনি বেস টু আদার বেস, অর্থাৎ ওয়ান যে কোনো একটা বেসই রয়েছে নাম্বার সিস্টেম, অর্থাৎ সাপোজ B1 বেসে রয়েছে, সেখান থেকে আমরা নতুন একটা নাম্বার সিস্টেম B2 বেস নাম্বার সিস্টেমে আমাদেরকে নিয়ে যেতে হবে এন টু ডিজিটকে। এটা হচ্ছে কিনা ওয়ান বেস টু অ্যানাদার বেস, আর এটা হচ্ছে কিনা রিকোয়ার্ড বেস টু গিভেন বেস টু ইন্টিজার, গিভেন বেস টু দি পাওয়ার ইন্টিজার। এই চারটে সম্পর্কে আমরা ডিটেলসে জানবো। এই লেকচারে আমরা ফার্স্ট ডেসিমাল টু এনি বেস আর এনি বেস টু ডেসিমাল এই দুটো নাম্বার সিস্টেম সম্পর্কে জানবো। এরপর হচ্ছে ওভারভিউ অফ নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমের ওভারভিউ কী হচ্ছে, নাম্বার সিস্টেমকে তিন ভাগ করা হচ্ছে। একটা যে বেস, যদি এন বেস থাকে তার উপর বেস করে, একটা যে BCD এর উপর বেস করে, আর হচ্ছে ডেটা রিপ্রেজেন্টেশন। এগুলো আমরা ধীরে জানবো, যেমন গ্রে কোড, XS3 কোড, N-1 সার্ফেস X কমপ্লিমেন্ট, NS কমপ্লিমেন্ট, এগুলো আমরা জানবো। আর এখন আমরা বেস এন নাম্বার সিস্টেম বিভিন্ন প্রকার হয়, যেমন একটা হয় বাইনারি নাম্বার সিস্টেম হয়, অক্টাল নাম্বার সিস্টেম হয়, ডেসিমাল নাম্বার সিস্টেম হয়, আর হেক্সা ডেসিমাল নাম্বার সিস্টেম হয়, এই প্রকারের এই বিভিন্ন নাম্বার সিস্টেম হয়। অর্থাৎ মেন সাপোজ এই নোটস আমরা প্রথমে কী জানলাম না, নাম্বার সিস্টেমের মধ্যে সাপোজ যদি বেস বি থাকে তাহলে সেটা 0 থেকে স্টার্ট হয়ে B-1, যদি বেস বি হয় তাহলে 0 থেকে স্টার্ট হয়ে B-1 অবধি ডিজিটগুলো থাকবে। আর পজিশন নাম্বার সিস্টেম খুব ইম্পর্টেন্ট। পজিশন নাম্বার সিস্টেমে পজিশানে প্রথমে আমাদেরকে বের করতে হবে, পজিশনটা বের করে নেওয়ার পর তার প্রত্যেকটা ওয়েটেজ আমাদের জানতে হবে। এরপর আমরা আসছি এক নাম্বার হচ্ছে ডেসিমাল টু এনি বেস নাম্বার সিস্টেমস। ওকে, ডেসিমাল টু এনি বেস নাম্বার সিস্টেমস অফ ডিফারেন্ট বেস। আচ্ছা, ডিফারেন্ট বেসের নাম্বার সিস্টেম। আচ্ছা হ্যাঁ, এখানে কিছুটা বলে দিই কিছুক্ষণ। এখানে এনি পজিশনাল নাম্বার সিস্টেমস দ্য রেডিক্স অফ এ বেস ইজ দ্য নাম্বার অফ দ্য ইউনিক ডিজিটস ইনক্লুডিং দ্য ডিজিট 0 বেস টু রিপ্রেজেন্ট দ্য নাম্বার। আচ্ছা, সাপোজ যদি বেস যদি 2 থাকে তাহলে তার টার্মিনোলজি কিনা বাইনারি নাম্বার সিস্টেম। এগুলো আছে কিনা বাইনারি নাম্বার সিস্টেম। রেঞ্জ কত হবে না, 0 থেকে স্টার্ট হবে N-1, বেস -2, 0 থেকে স্টার্ট হয়ে 0 আর 1। সাপোজ এখানে রয়েছে যদি 3 থাকতো তখন থেকে বলা হতো কি না, টার্নারি নাম্বার সিস্টেম বলা হতো। তখন তো টার্নারি নাম্বার সিস্টেম বলা হতো 0, 1, 2। হয়তো এখানে বেস হচ্ছে 8, কিন্তু তখন কী বলা আছে, এই কী বলা আছে, অক্টাল নাম্বার সিস্টেম বলা আছে। এই কী বলা আছে, এই কী বলা আছে, অক্টাল নাম্বার সিস্টেম বলা আছে, অক্টাল নাম্বার সিস্টেম। অক্টাল 0 থেকে স্টার্ট হবে 1, 2 আপ টু বেস -1, বেস হচ্ছে 8, 8 -7। তারপর এখানে 10 বেস নাম্বার সিস্টেমস। ডেসিমাল নাম্বার সিস্টেম আমরা সচরাচর সবাই একদম ছোটোবেলা থেকে শিখে এসেছি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এগুলো ডেসিমাল নাম্বার সিস্টেমগুলো আছে। ডেসিমাল নাম্বার সিস্টেম 0 থেকে স্টার্ট হবে 1, 2, 3 আপ টু 9। হেক্সা ডেসিমাল নাম্বার সিস্টেম বেস 16। এখানে একেবারে হচ্ছে হেক্সা ডেসিমাল নাম্বার সিস্টেমস। এখানে 0 থেকে স্টার্ট হয় 1, 2 আপ টু 9। এরপর হচ্ছে A আপ টু F, A আপ টু F, এটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। এবার আমরা জানবো কিনা ডেসিমাল টু আদার বেস নাম্বার সিস্টেম। ডেসিমাল টু আদার বেস নাম্বার সিস্টেমস একদম আমরা এক্সাম্পলের মাধ্যমে জেনে নিচ্ছি। থিওরির স্টেপটুকু লেখানো হয়, লেখাটা আমরা নোটসে দিয়ে দিচ্ছি, কিন্তু আমরা এক্সাম্পলের মাধ্যমে বলে দিচ্ছি কীভাবে যে কোনো ডেসিমাল নাম্বার সিস্টেম থেকে আমরা কীভাবে যে কোনো নাম্বার সিস্টেমে যাবো। সাপোজ এই যে 56.625 রয়েছে, এটা একটা ডেসিমাল নাম্বার সিস্টেমে রয়েছে। এখানে বলা হয়েছে ডেসিমাল নাম্বার সিস্টেমে রয়েছে, এখান থেকে আমরা বাইনারিতে যাব। ডেসিমাল নাম্বার সিস্টেমে রয়েছে 56.625, এখান থেকে আমরা কীভাবে বাইনারি নাম্বার সিস্টেমে যাবো। প্রথমে এখানে 56 এটা কিনা পয়েন্ট রয়েছে, এই পয়েন্টের পূর্বে যে ইন্টিজার পার্ট রয়েছে এখানে 56 রয়েছে, আর একটা পার্ট রয়েছে 0.625 রয়েছে। 56 এর বাইনারি নাম্বার বের করানোর পদ্ধতি আর 0.625 এর বাইনারি নাম্বার বের করানোর পদ্ধতি কিছুটা আলাদা হয়। প্রথমে আমরা 56 এর বাইনারি নাম্বার পদ্ধতি বের করবো। বাইনারি নাম্বার পদ্ধতি কিনা বেস 2 রয়েছে, অর্থাৎ আমরা 56কে আমরা 2 ভাগ করবো। 2 ভাগ করলে কী হবে, একটা আসবে কিনা রিমাইন্ডার পার্ট আসবে, আর হচ্ছে কোশ্চেন পার্ট আসবে। রিমাইন্ডার মানে যেটা কিনা ভাগছে, সেটা হচ্ছে কোশ্চেন, যেখানে ভাগফল। 56কে যদি আমরা 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 28 জন্য হয় 56, 28, আর রিমাইন্ডার হচ্ছে কিনা 0। এরপর আমরা যে কোশ্চেনটা এলো, যে ভাগফলটা এলো, সেই ভাগফলকে আবার 2 দিয়ে ভাগ করবো। 2 দিয়ে ভাগ করলে কী হচ্ছে, এখানে কোশ্চেন হচ্ছে 14, আর রিমাইন্ডার হচ্ছে কিনা 0। এরপর 14 কোশ্চেন হচ্ছে 14কে আমরা 2 দিয়ে ভাগ করবো, রিমাইন্ডার 14কে তোমার বলে কোশ্চেন হচ্ছে 7, আর রিমাইন্ডার ভাগছে হচ্ছে 0। এবার বাম পাশে রিমাইন্ডার 0। এরপর হচ্ছে কিনা কোশ্চেন 7কে আবার 2 দিয়ে ভাগ করবো। 2 দিয়ে ভাগ করলে এখানে কোশ্চেন হচ্ছে 3, আর হচ্ছে যে রিমাইন্ডার, এখানে রিমাইন্ডার কিন্তু 1 থাকছে। 7কে যখন আমরা 2 দিয়ে ভাগ করছি তখন কোশ্চেন হচ্ছে 3 হচ্ছে, এবং রিমাইন্ডার হচ্ছে 1 হচ্ছে।
হচ্ছে। এরপর 3কে আবার 2 দিয়ে ভাগ করা হচ্ছে, 3কে 2 দিয়ে ভাগ করা হলে কোসিয়েন্ট 1 হচ্ছে আর রিমেন হচ্ছে 1 হচ্ছে। দেখো আমার কতক্ষণ চলবে না, যতক্ষণ না কোসিয়েন্ট যখন 0 হয়। 2কে 1 দিয়ে ভাগ করা হলে 0 হচ্ছে, এখানে 1 আসছে। এরকম কতক্ষণ 2 দিয়ে ভাগ করা চলতে থাকবে, যতক্ষণ না এই কোসিয়েন্টে 0 আসছে। যতক্ষণ না কোসিয়েন্টে 0 আসে ততক্ষণ আমরা বেস যেটা চাইছি আমাদের যে নাম্বার সিস্টেম নিয়ে নিতে হবে তার বেস যেরকম ভাগ করতে যাবো, কোসিয়েন্টকে এক পাশে লিখতে থাকবো আর রিমাইন্ডারকে এক পাশে লিখতে থাকবো। যদি যত রিমাইন্ডার আছে রিমাইন্ডারকে এক পাশে লিখতে থাকবো আর হচ্ছে কোসিয়েন্টকে আরেক পাশে হচ্ছে লিখতে থাকবো। এরপর যেটা আসবে সেটা উল্টো দিক থেকে লিখে দিতে, উল্টো দিক থেকে যদি লেখা হয় তাহলে কি হচ্ছে 1111000। এটা হলো 56 এর বাইনারি ডিজিট, এটা 111000। বাট যদি 0.625 থাকে এর যদি আমরা বাইনারি ডিজিট বের করতে চাই, সেটা কিন্তু কিছু আলাদা পদ্ধতি রয়েছে। এরপর সেটা কী করতে হবে না, প্রথমে যে ডেসিমাল পার্টটা রয়েছে 0.625 রয়েছে, সেটাকে আমাদের যেই নাম্বার সিস্টেমে নিয়ে যেতে হবে তার যে বেস রয়েছে, অর্থাৎ এর বেস হলো 2, বাইনারি সিস্টেমের বেস 2, সেটাকে দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাই করলে এখানে তো একটা ডেসিমাল পার্ট রয়েছে, ডেসিমাল পার্ট থেকে আমরা হয় ইন্টিজার ভ্যালু পেতে পারি, অথবা আবার ডেসিমাল নাম্বার পেতে পারি, যেমন 0.625কে আমরা মাল্টিপ্লাই করছি 2 দিয়ে। কেন 2 দিয়ে? কারণ বাইনারি নাম্বার সিস্টেম বেস 2, এই কারণে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি। এই কারণে মাল্টিপ্লাই কত হয়, 1.250 হয়। 0.625কে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয় তাহলে হয় কত, 1.250 হয়। 1.250 হয়। এর মধ্যে ইন্টিজার পার্ট তো কত, 1, বাট ডেসিমাল পার্ট কত, 0.250। ইন্টিজার পার্টটা 1, ডেসিমাল পার্টটা 0.250। এরপর যে ডেসিমাল পার্টটা রয়েছে সেই ডেসিমাল পার্টটাকে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এরকম কতক্ষণ মাল্টিপ্লাই করবো, যতক্ষণ না ডেসিমাল পার্টটা 0 হয়ে যায়। 0.250কে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয় তাহলে কী হয়, 0.50 হয়। অর্থাৎ এখানে ইন্টিজার পার্ট কোনো আসছে না, বাট ডেসিমাল পার্ট কত হচ্ছে না, 0.50 আসছে। এরপর ডেসিমাল পার্ট কি 0 এসছে না, ডেসিমাল পার্ট 0 আসছে না, অর্থাৎ এটাকে আবার মাল্টিপ্লাই করবো 2 দিয়ে। তো 0.50কে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করা হলো, ইন্টিজার পার্ট 1 হলো আর ডেসিমাল পার্ট 0 হলো। ডেসিমাল পার্ট যখনই 2 চলে এসছে তখন কিন্তু আর মাল্টিপ্লাই করবো না। এরপর যে ইন্টিজার পার্টটা থাকবে সেই ইন্টিজার পার্টটাকে উপর থেকে নিচে অব্দি লিখে দেবো, অর্থাৎ 0.625 যে বাইনারি ডিজিটটা হবে সেটা হচ্ছে 0.101। এখানে আমরা যে কথা বলা রয়েছে প্রথমে হচ্ছে কিনা, যে গিভেন নাম্বার সিস্টেমটা রয়েছে সেটাকে আমরা বাইনারিতে 2 আছে বলে, বেস 2 রয়েছে বলে 2 দিয়ে ভাগ করছি। ভাগ কতক্ষণ করতে থাকছি না, যতক্ষণ না কোসিয়েন্ট 0 এসছে ততক্ষণ ভাগ করছি। রিমাইন্ডারকে বাম পাশে লিখতে থাকছি। এরপর হচ্ছে নিচ থেকে উপরে রিমাইন্ডারকে একসাথে লিখে দিচ্ছি। সেটা হয়ে গেল তার বাইনারি ডিজিট। ডেসিমাল নাম্বার যদি থাকে তাহলে, যদি পয়েন্টে যদি ডেসিমাল নাম্বার থাকে তাহলে সেটাকে আমরা বাইনারিতে কনভার্ট করার জন্য প্রথমে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি। মাল্টিপ্লাই করবো কতক্ষণ না, এর মধ্যে একটা ইন্টিজার পার্ট পাবো আর একটা যে ডেসিমাল পার্ট পাবো। ইন্টিজার পার্টটা লিখতে থাকবো আর ডেসিমাল পার্টটা যতক্ষণ না 0 আসে ততক্ষণ হচ্ছে মাল্টিপ্লাই করতে থাকবো। অর্থাৎ টোটাল যে 56.625 এর যে বাইনারি নাম্বার সিস্টেম কত হবে তাহলে, 111,000.101. এটাই হলো আমাদের কিনা টোটাল বাইনারি নাম্বার সিস্টেম। এরপরে আসছি না অক্টাল নাম্বার সিস্টেমসে। অক্টাল নাম্বার সিস্টেমে কী হয়, সাপোজ এখানে রয়েছে কত 712, এটাকে একটা ডেসিমাল নাম্বার, এটা কত নাম্বার কিনা ডেসিমাল নাম্বার কোশ্চেন লিখে রয়েছে। এখান থেকে আমাকে অক্টাল নাম্বারে নিয়ে যেতে হবে, এখানে অক্টাল নাম্বারে নিয়ে যেতে হবে। এখানে কিন্তু কোনো পয়েন্টই নেই, তাই সিম্পলি যে পদ্ধতি রয়েছে 7, প্রথমে আমরা যেহেতু পয়েন্টের উপরে এক পাশে কোশ্চেন আসবে আর আরেক পাশে কী আসবে, রিমাইন্ডার আসবে। কোশ্চেন কীভাবে আসবে, প্রথমে যে 712 থেকে আমরা 8 দিয়ে ভাগ করবো। 8 দিয়ে যদি 712কে যদি আমরা 8 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হয় না 89 হয়, আর রিমাইন্ডার হয়তো 0 হয়। এরপর 89 এর কোশ্চেনকে আবার 8 দিয়ে ভাগ করবো। 8 দিয়ে ভাগ করলে এর কোশ্চেন হয় 11 আর রিমাইন্ডার হয় 0। এরকম কতক্ষণ চলতে থাকবে, আপ টু যতক্ষণ না এই কোশ্চেন পার্টটা 0 হয়। এখানে দেখো কোশ্চেন পার্টটা 0 হয়ে গেছে, ভাগ করা বন্ধ করে দিয়েছি। পয়েন্টের পরে কতক্ষণ আমরা মাল্টিপ্লাই করবো, যতক্ষণ না ডেসিমাল পার্টটা 0 হয়। ডেসিমাল পার্টটা 0 হয়েছে, ভাগ করা বন্ধ করে দিয়েছি। এখানে একই রকমভাবে 712কে আমরা যতক্ষণ না কোশ্চেন পার্টটা 0 হয় তখন আমরা ভাগ করতে থাকবো আর এখানে রিমাইন্ডার লিখতে থাকবো। এরপর হচ্ছে কত 11 এসছে, 11কে আমরা 8 দিয়ে ভাগ করছি।
এখানে 8 এখানে রিমাইন্ডার থাকছে 3। কোশ্চেন কি 0 হয়েছে? না, কোশ্চেন 0 হয়নি, অর্থাৎ একে আবার আমরা 8 দিয়ে ভাগ করবো। এখন কত হচ্ছে? কোশ্চেন 0 হয়ে যাচ্ছে আর রিমাইন্ডার 1 থাকছে, এরপর আর কিন্তু ভাগ করবো না, কারণ কি কোশ্চেন 0 হয়ে যাচ্ছে। এরপর আমরা নিচ থেকে উপর দিকে লিখতে থাকবো, অর্থাৎ 712 এর ডেসিমেল কত হচ্ছে না 1300 অক্টাল, 1300 অক্টাল, খুব সহজ। এরপর হচ্ছে 4696 এটাকে হেক্সাডেসিমাল করবো কীভাবে না, প্রথম 4696 লিখে নিলাম। এরপরে কোশ্চেন পার্ট থাকবে, একটা রিমাইন্ডার পার্ট থাকবে। 46 হেক্সাডেসিমালের জন্য কিন্তু বেস কত 16 হয়, একে 16 দ্বারা ভাগ করবো। একে 60 দ্বারা ভাগ করলে কত হয়? এটাকে 60 দ্বারা ভাগ করা হয় 256 হয়, আর রিমাইন্ডার হবে কত? 0 হয়। এবার 256কে আমি যদি 16 দ্বারা ভাগ করা হয় 16 স্কোয়ার হয় 256, এই কারণে 16 হলো, আর রিমাইন্ডার পার্ট 0 হলো। এরপর 16কে আবার 16 দিয়ে ভাগ করবো, কোশ্চেন পার্ট হলো 1, রিমাইন্ডার পার্ট হলো 0। 1কে আবার 1 কিন্তু এখনও 0 হয়নি, কোশ্চেন পার্ট 0 হয়নি, কোশ্চেন পার্ট 1 রয়েছে। 1কে 16 দ্বারা ভাগ করার জন্য কোশ্চেন পার্ট 1 0 হচ্ছে, এখানে হচ্ছে রিমাইন্ডার থাকছে 1। এখন হয়ে গেল। এরপর নিচ থেকে উপর দিকে লিখে দেবো, নিচ থেকে উপর দিকে লিখে 1 10 1000 বেস 16, এটা কিসের? 4096 বেস 10। প্রথমে কি হচ্ছে না 16 দিয়ে ভাগ করা হলো, কারণ হেক্সাডেসিমালের বেস 16 হয়, হেক্সাডেসিমালের বেস 16 হয়, এই কারণে যে গিভেন ডিজিট রয়েছে 16 দিয়ে ভাগ করা হলো। তো এই কোশ্চেন পার্ট আর রিমাইন্ডার পার্ট থাকে, কোশ্চেন পার্টটাকে লেখা হলো, রিমাইন্ডার পার্টকে 0 করা হলো, এরকমভাবে চলতে থাকলো আপ টু যতক্ষণ না কোশ্চেন পার্ট 0 হয়। এরপর রিমাইন্ডারগুলো নেওয়া হলো। এরপর যে রিমাইন্ডারগুলো পাওয়া গেল সেগুলোকে নিচ থেকে উপর দিকে লিখে নেওয়া হলো। এভাবে হলো কি না ডেসিমাল টু, এভাবে কি হলো না ডেসিমাল টু আদার নাম্বার সিস্টেমসে হলো। এরপর যেটা লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কি না আদার বেসিস সিস্টেম টু ডেসিমেলসে। আদার বেসিস সিস্টেম টু ডেসিমেলসে জানার পূর্বে পজিশন নাম্বার সিস্টেমের কনসেপ্ট তোমরা জানো। পজিশন নাম্বার সিস্টেমের কনসেপ্ট, সাপোজ একটা ডিজিট রয়েছে, যে ডিজিটটা হচ্ছে xn -1 ডট ডট আপ টু এগুলো 1, এরপর পয়েন্টের পর y1 y2 এই ধরনের ডিজিট রয়েছে। এর বেস রয়েছে কত? এর বেস রয়েছে আর। এটা তো পজিশন নাম্বার সিস্টেমের কনসেপ্ট থেকে আমরা জানি যে পজিশন হচ্ছে ডিফারেন্স দ্য ওয়েটেজ, পজিশন তার ওয়েটেজ যা ডিফাইন করে। এখানে যে ডিজিটগুলো রয়েছে তার পজিশন, এই যে পজিশন, এর পজিশনটা 0, না 1 এর পজিশনটা হতে হবে n-1, আর এর পজিশনটা হচ্ছে n। একই রকমভাবে এর যে পজিশনটা হবে পয়েন্টের পরে যে পজিশনটা -1, এর পজিশনটা -2, আর এর পজিশন হচ্ছে 1। এরপর হচ্ছে এর ওয়েটেজটা কত, এটা তো আমরা বললাম পজিশন, এটা তো আমরা বললাম কি পজিশনটা আমরা জানলাম, বাট এর ওয়েটেজটা আমরা কত, ওয়েটেজটা বের করা ইম্পর্টেন্ট। ওয়েটেজটা 0, এর ওয়েটেজটা কত পাবো না এর বেস দেখবো কত, এর বেস কত রয়েছে r, অর্থাৎ r⁴ হবে এর ওয়েটেজ। বেসটা যদি 10 থাকতো তাহলে 10⁻0 এর ওয়েটেজ হতো। বেসটা যদি 2 থাকতো বাইনারি ক্ষেত্রে তাহলে 2⁻0 এর বেস থাকতো। বেসটা যদি 8 থাকতো তাহলে 2⁻0 এর ওয়েটেজ থাকতো। বাট এখানে বেসটা r রয়েছে, এই জন্য এর হচ্ছে পজিশন। এরপর r⁴, এরপর r⁻n-1, এরপর এর বেস হচ্ছে rn, আর এর পয়েন্টের পরে দশমিকের পরে এর বেস কত হবে r⁻1, r⁻2, এরপর হচ্ছে r⁻m। এটা হচ্ছে এর ওয়েটেজ, এটা এর ওয়েটেজ। ওয়েটেজটা খুব ইম্পর্টেন্ট। এরপর আমরা এই নাম্বারটাকে যে কোনো দিয়ে দেওয়া হচ্ছে, সেখান থেকে আমরা ডেসিমেলে কীভাবে যাবো না x⁴0 রয়েছে, x⁴0 ইন্টু r⁴0। এরপর হচ্ছে x1 রয়েছে, x1 আর r1 প্লাস x2 ইন্টু r⁴2। এখন টোটাল চলতে থাকবে xn-1 r⁴n-1 প্লাস xn r⁴n প্লাস পয়েন্টের জন্য y1 r⁻1 প্লাস y2 r⁻2 প্লাস টোটাল চলতে থাকবে ym r⁴m। এই হলো আমাদের ডেসিমাল নাম্বার। এক্সাম্পলের মাধ্যমে দেখে নিচ্ছি। এক্সাম্পল 1.111.0012, এটা থেকে না বেস 2 রয়েছে, এখানে কিনা বাইনারি নাম্বার সিস্টেম রয়েছে। বাইনারি থেকে আমাদেরকে ডেসিমাল নাম্বারে নিয়ে যেতে হবে। প্রথমে যে নাম্বারটা রয়েছে 111.011, এর পজিশন কত, এর পজিশন 0 1 2, এর পজিশন -1 -2 -3। এইভাবে কীভাবে করবো, এর প্রথমে যে গিভেন নাম্বার রয়েছে 1 লিখলাম ইন্টু এর পজিশন কত না পজিশন কত 2⁵। এরপর নাম্বার হচ্ছে 1 ইন্টু এর পজিশন কত 2⁵1। এরপর নাম্বার হচ্ছে 1 ইন্টু 2, এর পজিশন, এর ওয়েটেজ কত, ওয়েটেজ হচ্ছে 2 স্কোয়ার, প্লাস এর পজিশন কত,
পয়েন্টের পরে যেটা যেটা রয়েছে এর পজিশন কত, পজিশন হচ্ছে নাম্বার রয়েছে 0, কিন্তু এর ওয়েটেজ কত না 2^-1, তারপর এর নাম্বার রয়েছে 1, এর ওয়েটেজ কত না 2^-2, তারপর নাম্বার রয়েছে 1 ইন্টু এর ওয়েটেজ কত না 2^-3, অর্থাৎ 1 ইন্টু 2^0 অর্থাৎ 1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 4 প্লাস 0 ইন্টু 2^-1 অর্থাৎ 0.1/2, 0 সাথে জায়গা করতে 0 দিতে হবে, প্লাস 1 ইন্টু 1/4 প্লাস 1 ইন্টু 1/8, 1 প্লাস 2 প্লাস 4 প্লাস এটা হচ্ছে কত হবে 0 হবে, প্লাস 1/4 অর্থাৎ 0.25, 1 ইন্টু 1.85 অর্থাৎ 0.125, এটা করলে হয় কত, পয়েন্টের আগে 4 2 6 দিতে ক্ষেত্রে 7.0.25 আর 0.125 অর্থাৎ 0.375 বেশ 10 হলো। ইম্পর্টেন্ট হচ্ছে ওয়েটেজটা জানা, এর পজিশনটা জানা, পজিশনের সাথে ওয়েটেজটা জানা। পজিশনটা কি 0 1 2 0 1 2 পজিশন, ওয়েটেজে কী হবে, ওয়েটেজ যাবে নাম্বার ইন্টু তার 2 টু দি পাওয়ার, যে বেসটা হবে সেই বেসের পাওয়ারে তার পজিশন বসিয়ে দেবো, সেই সংখ্যার ওয়েটেজ। তারপর এই কোশ্চেনটা রয়েছে, কোশ্চেনটা কী রয়েছে না 50-7.1 পজিশন জানবো, পজিশন কত 0 এর পজিশন, পজিশন কত -1 পজিশন, পজিশন এর কত এখানে 2 এর পজিশন কত 1, 5 এর পজিশন কত না 2, এর ওয়েটেজ জানবো, 0 পজিশন যে নাম্বারটা রয়েছে এর ওয়েটেজটা কত, এর ওয়েটেজ হবে এর বেস প্রথমে জানতে হবে, বেস কী রয়েছে না 8 রয়েছে, অক্টাল নাম্বার, অর্থাৎ 8 টু দি পাওয়ার 0 এর হলো 0 পজিশনের বেস। 1 পজিশনে যে রয়েছে তার ওয়েটেজ কত, 1 পজিশনে যে নাম্বারটা রয়েছে তার ওয়েটেজ কত না বেস কি না 8, 8 টু দি পাওয়ার 1 হলো এই 1 পজিশনের ওয়েট। 2 পজিশনের ওয়েটেজ কত না 2 পজিশনের ওয়েট হবে বেস, যেটা বেস স্কোয়ার হচ্ছে এই বেস 8 এর স্কোয়ার হলো এই 2 পজিশনের ওয়েট। -1 পজিশনের ওয়েটেজ কত না -1 পজিশনের ওয়েট হচ্ছে এর বেস কত রয়েছে 8, 8 টু দি পাওয়ার -1 হলো এই -1 পজিশনের ওয়েট। এরপর এর নাম্বারটা কীভাবে লিখব, প্রথমে যেমন 7 লিখলাম, 7 ডিজিটটা লিখলাম ইন্টু এর ওয়েটেজ, প্লাস 2 ডিজিট লিখলাম ইন্টু এর ওয়েটেজ, প্লাস 5 লিখলাম ইন্টু এর ওয়েটেজ, 5 এর ওয়েটেজ টু স্কোয়ার, প্লাস -1 পজিশনে কী রয়েছে 1 রয়েছে ইন্টু এর ওয়েটেজ -1। এটা এরপর বাকিটা সহজ ক্যালকুলেশন। অক্টাল দিক, ডেসিমেল দিক, হেক্সাডেসিমেল দিক, বাইনারি দিক, যাই দিক না কেন, মেন হচ্ছে তার পজিশনটা জানা, এরপর তার ওয়েটেজটা জানা, পজিশনটা জানা এরপর তার ওয়েটেজটা জানা, এটাই হচ্ছে মেন। স্যার 7 ইন্টু 8 7 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 8 প্লাস 5 ইন্টু 16 প্লাস 1 ইন্টু 1/8, 7 প্লাস 8 2 16 প্লাস 16 5 80 প্লাস 1/8, অর্থাৎ 80 16 96 96 যুক্ত 80 আর 16 90 96 যুক্ত 7 হচ্ছে 96 যুক্ত 80 16 5 টু 7 28 স্কোয়ার হচ্ছে 28 স্কোয়ার 64 হবে, এটিকে 28 স্কোয়ার 64 সরি 64 গুণিত 5, 64 গুণিত 5 কত হবে 64 ইন্টু 5, 64 ইন্টু 5 322, 322 আর 322 প্লাস 16 প্লাস 7 343 প্লাস 0.125, অর্থাৎ 342.0.125, এটা কত হলো, এটা হলো বেসিমাল বেস নাম্বার, বেসিমাল বেস নাম্বার হলো। তাহলে কীভাবে জানতে পারলাম, আদার বেস সিস্টেম থেকে ডেসিমেলের নাম্বার জন্য প্রথমে আমরা কী জানতে হবে না পজিশন জানতে হবে। পজিশন কীভাবে ডিফাইন হয়, পজিশন একদম পয়েন্টের আগে পজিশনটা 0 হয়, তারপর 1 2 3 0 হয় 1 2 3 হবে পজিশন ধরতে থাকে। পজিশনের পরে হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে ওয়েটেজটা কীভাবে জানতে হবে, ওয়েটেজটা তার বেস থেকে বেস টু দি পাওয়ার তার পজিশন তার ওয়েটেজ হয়। এরপর পজিশনের ওয়েটেজ জানতে পারলে যে কোনো নাম্বার সিস্টেম থেকে আমরা ডেসিমেল নাম্বার সিস্টেমে আসতে পারি। হলো এটা আদার বেস সিস্টেম থেকে ডেসিমেল নাম্বার সিস্টেম, এটা আমরা পারলাম। এরপর যেটা রয়েছে
ডেসিমেল টু আদার বেস সিস্টেম, ডেসিমেল নাম্বার সিস্টেম যে কোনো বেস সিস্টেম থাকতে বেস সিস্টেমে যদি যেতে হয় তো সেই নাম্বারটাকে আমরা সেই যেই নাম্বার নতুন নাম্বার সিস্টেম যাবো তার যে বেস রয়েছে সেই বেস দিয়ে ভাগ করতে থাকবো। তার কোশ্চেন থাকবে, রিমাইন্ডার থাকবে, কোশ্চেন থাকবে, রিমাইন্ডার থাকবে, কোশ্চেন দিয়ে ভাগ করতে থাকবো যতক্ষণ না কোশ্চেনটা 0 হয়, তারপর নিচ থেকে উপর দিকে নিয়ে চলে যাবো। যদি পয়েন্ট থাকে তাহলে পয়েন্ট 0.65 থাকে, যদি দশমিক দিয়ে কিছু থাকে তখন যে পয়েন্টের সাথে তার বেস দিয়ে মাল্টিপ্লাই করবো, পয়েন্টের সাথে বেস দিয়ে মাল্টিপ্লাই করে ইন্টিজার পার্ট থাকবে আর ডেসিমেল পার্ট থাকবে, এবং মাল্টিপ্লাই করতে থাকবো যতক্ষণ না ডেসিমেল পার্টটা 0 হয়ে যাচ্ছে। এরপর যে সমস্ত ইন্টিজার পার্টটা থাকবে সেই ইন্টিজার পার্টটা উপর থেকে নিচে অব্দি এমনি সিম্পল লিখে নিয়ে যাবো, তাহলে ডেসিমেল থেকে যে কোনো নাম্বার সিস্টেম জানবো। এরপর হচ্ছে ওভারভিউ অফ নাম্বার সিস্টেমটা জানো। এরপর পজিশনাল নাম্বার সিস্টেম, পজিশনাল নাম্বার সিস্টেম বলে দিয়েছি ডেসিমেল থেকে। এরপর আমরা এই দুটো করে নিয়েছি, এনি বেস সিস্টেম টু এনি বেস সিস্টেম, ডেসিমেল টু এনি বেস আর এনি বেস টু ডেসিমেল হয়ে গেছে, কনভার্জন হয়ে গেছে। নাম্বার সিস্টেম জানি যদি বেস যদি বি থাকে তাহলে তার ডিজিট 0 থেকে স্টার্ট হয়ে B-1 অব্দি যদি থাকে চলতে থাকে। এরপরে প্রথমে আমরা কিছুটা কনসেপ্ট জেনেছিলাম অ্যানালগ সিগন্যাল আর ডিজিটাল সিগন্যাল। অ্যানালগ সিগন্যাল কিন্তু রিয়েল টাইম সিগন্যাল হয়, সেগুলো প্রত্যেকটা টাইম ইনস্ট্যান্টে ভ্যালু থাকে, অর্থাৎ ইনফাইনাইট নাম্বারের ভ্যালু পসিবিলিটি ভ্যালু রয়েছে। ডিজিটাল সিগন্যালে কী হয়, কিনা ফাইনাইট ভ্যালু থাকে। তবে কীভাবে ডিজিটাল কেন আমরা ডিজিটাল সিগন্যাল শিখেছি, কারণ লো স্টোরেজ হয়, হাই স্পিড হয়, বেটার কনভার্সন হয়, ইজি মেজারমেন্ট হয়, সিকিউরিটি অফ দ্য ডেটা হয়। হাওয়া দ্য ডিজিটাল সিগন্যাল অবটেন, কীভাবে ডিজিটাল সিগন্যাল তৈরি হয় অ্যানালগ সিগন্যাল থেকে। ডিজিটাল সিগন্যাল কীভাবে তৈরি হয় না, প্রথমে সেটাকে স্যাম্পল করা হয়, অর্থাৎ টাইম অ্যাক্সেস যেটা কিনা কন্টিনিউয়াস ছিল সেই কন্টিনিউয়াস টাইম অ্যাক্সেসকে আমরা ডিসক্রিট টাইম অ্যাক্সেসে পরিণত করেছি। এরপর সেই ডিসক্রিট টাইম অ্যাক্সেসটা ছিল, এরপর যে অ্যাম্পলিটিউড যে অ্যাক্সেসটা ছিল সেটা যখন কন্টিনিউয়াস ছিল সেটাকে আমরা ডিসক্রিট করে নিয়েছি। এরপর একটা অ্যানালগ সিগন্যাল থেকে আমরা ডিজিটাল সিগন্যালে পেয়ে গেছি। ওকে, আজকে এই অবধি। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ।